কুসংস্কার এই শব্দটার সাথে আমরা অনেকেই পরিচিত। আজকালকার এই আধুনিক যুগে কেউ এতে বিশ্বাস করে না, কিন্তু এমন কিছু রহস্য আছে যার উত্তর কেউ দিতে পারে না। অর্ক নামের এক সাধারণ ঘরের ছেলের সাথে এমন একটা ঘটনা ঘটে যা তাকে বিশ্বাস করাতে বাধ্য হয় যে সব নিয়ম কুসংস্কার নয়, আর সব বিশ্বাস অবিশ্বাস নয়। অফিসের রোজ ব্যস্ত জীবনে ক্লান্ত হয়ে পড়েছিল অর্ক। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ফাইল, মিটিং আর ডেডলাইনের চাপ যেন তাকে গ্রাস করে ফেলছিল। অনেক দিন ধরেই ভাবছিল একটু ছুটি নিয়ে গ্রামের বাড়ি যাবে। তার এই ইচ্ছে খুবই দ্রুত পূরণ হয়। তার অফিসের বসের মেয়ের বিয়ের কারণে 3 দিনের ছুটি পায় সে। অবশেষে ছুটি পেয়ে সে ঠিক করলো এইবার আর কোনো অজুহাত নয়, গ্রামের বাড়িতে সে যাবেই। সেখানে তার শৈশবের বন্ধুরা তন্ময়, শুভনীতা আর রাজা তার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করে রয়েছে। গ্রামের বাড়িতে পৌঁছে অর্কের মন অন্যরকম একটা শান্তিতে ভরে গেল। পাখির ডাক, ধান ক্ষেতের গন্ধ, সকালের কুয়াশা সব কিছু যেন তাকে আবার সেই ছোটবেলায় ফিরিয়ে নিয়ে গেছে। তার দেখা হয় রাজা আর তন্ময়ের সাথে। রাজা বলল, এই তো বন্ধু আমার এসে গেছে। কতদিন দেখিনি তোকে। অর্ক, তা তোদের যা বলেছিলাম তা করে রেখেছিস তো? আর বলছি, শুভনীতাকে দেখছি না, ও কোথায়? শুভনীতা বলল, এই তো আমি এসে গেছি। অনেক দিন পর শুভনীতাকে দেখে অর্ক যেন নিজের চোখ সরাতেই পারছিল না। তোমার চোখে থাকি আমি অকারণ, তোমার চোখে থাকি এখন সারাক্ষণ। চারিদিকে তোমায়, চারিদিকে তোমায়, চারিদিকে তোমায় পাচ্ছি খুঁজে এখন। চারিদিকে তোমায়, চারিদিকে তোমায়, চারিদিকে তোমায় পাচ্ছে খুঁজে। অর্ক, তুই কত বদলে গেছিস। আগে যখন আমাদের গ্রামে ছিলিস তখন তো তোকে সবাই ঝাঁটার কাঠের মাথায় আলু বলতো। আরে আমাকে তো তাও আলু বলতো, কিন্তু তোর গুণের কারণে তোর নাম দিয়েছিল বেগুন। চ চ, হাসি মজা পরে হবে, আগে আমরা ওকে হরনাথ দাদুর বাড়ি পর্যন্ত ছেড়ে দিই। হ্যাঁ, চ চ। বিকেলে বন্ধুরা সবাই মিলে ঘুরতে বেরোলো, সেই ছোটবেলার মতো। নদীর ধারে, পুরনো মাঠে, তালগাছের বনে সব জায়গা ছিল হাসি আনন্দে ভরপুর। পরের দিন দুপুরে অর্ক পরিকল্পনা করল গ্রামের উত্তরের দিকে থাকা কালো ঝোপ জঙ্গলটা ঘুরে দেখবে। অর্ক, চ আজ আমরা উত্তরের জঙ্গল দিয়ে ঘুরে আসি। রাজা বলল, না না, গ্রামে অনেকে বলে সেখানে যাওয়া নিষেধ, কারণ সন্ধ্যার পর সেখানে অদ্ভুত শব্দ আওয়াজ শোনা যায়। তন্ময় বলল, হ্যাঁ, রাজা ঠিক বলেছে। আমার দাদু বলতো ওখানে নাকি সেই সব আত্মারা ঘুরে বেড়ায় যাদের খুন করা হয়েছে আর যারা আত্মহত্যা করেছে। তোরাও আজকালকার দিনে দাঁড়িয়ে এসব কি বলছিস? এ সবই অন্ধবিশ্বাস। শুভনীতা বলল, চলো না আমরা এই জঙ্গলটা দিয়ে ঘুরে আসি। সবাই তো খালি আমাদের ভয় দেখায়। তোরা কি পাগল টাগল হয়ে গেছিস? ঠিক আছে, তোরা না গেলে বল, আমি আর ও একাই যাচ্ছি। অর্ক আর শুভনীতা
জোর করার ফলে শেষ পর্যন্ত সকলে তারা যেতে রাজি হয়ে যায়। চারজন মিলে রওনা দিল সেই গভীর জঙ্গলের দিকে। প্রথমে সব কিছু স্বাভাবিকই ছিল। পাখির আওয়াজ, শুকনো পাতার খসখস, রোদের আলো গাছের ডালে লুকিয়ে খেলা করছিল। কিন্তু একটু ভেতরে যেতেই পরিবেশ বদলে গেল। বাতাস হঠাৎ খুব ঠান্ডা হয়ে গেল। চারপাশ যেন অদ্ভুত নীরবতা নেমে এলো। রাজা বলল, হঠাৎ চারিদিক এত শান্ত হয়ে গেল কেন? ঠিক তখনই হঠাৎ দূর থেকে কারো একটা চিৎকারের শব্দ ভেসে এলো। অর্কর গাটা শিউরে উঠল। তন্ময় বলল, চলো ফিরে যাই, এই জায়গাটা ঠিক লাগছে না। তারা উল্টো পথে ফিরে যেতে চেষ্টা করছিল, কিন্তু পথ যেন বেড়েই চলেছে। পথে তাদের এক সাধুর সাথে দেখা হয়ে যায়। সাধু বাবার গায়ে ছাই লাগা, কপালে ত্রিশূল চিহ্ন। দেখে মনে হয় যেন বহু বছর ধরে তিনি এই জঙ্গলে রয়েছেন। পরনে তার গেরুয়া বস্ত্র। বাবা বললেন, ধ্বংস হয়ে যাবি তোরা, ধ্বংস হয়ে যাবি। তন্ময় বলল, রক্ষা করুন বাবা, আমাদের বাঁচান। কে বলেছিল তোদের এখানে আসতে? এখন আর কিচ্ছু করা যাবে না। ও নিয়ে যাবে, তোদের মধ্যে একজনকে নিয়ে যাবে। এই বলতে বলতে সেই সাধু গভীর জঙ্গলে ঢুকে যায়। বাকিরাও সেই সাধুকে অনুসরণ করে তার পিছনে যেতে লাগলো। সাধু বাবা বললেন, তোরা দক্ষিণ দিক থেকে নিজেদের যাত্রা শুরু কর, আর এই কুঠারটা নে, এটা তোদের দরকার পড়বে। এই বলে সাধু বাবা জঙ্গলের পশ্চিম প্রান্তে চলে যান। জঙ্গলের ভেতর একটা পুরনো বটগাছের পাশে পৌঁছে তারা দেখল তন্ময় তাদের সাথে নেই। ওরা তন্ময়কে খুঁজতে লাগলো। কিছু দূর এগিয়ে তারা দেখল মাটির নিচ থেকে শেকড়ের মতো কিছু একটা তন্ময়কে জড়িয়ে ধরে টেনে নিচ্ছে, কিন্তু সেগুলো যেন জীবন্ত। তন্ময় হাঁপাতে হাঁপাতে বলল, বাঁচাও! অর্ক চিৎকার করে বলল, দাঁড়া, আমরা কিছু করছি। অর্ক আর শুভনীতা প্রাণপণে তন্ময়কে টানতে লাগলো। তন্ময়ের মুখের রং সাদা হয়ে যাচ্ছিল আর চোখ লাল হয়ে গেল, যেন তার প্রাণশক্তি কেউ শুষে নিচ্ছে। ঠিক তখনই অর্ক সেই সাধুর দেওয়া কুঠারটা দিয়ে শেকড়গুলোর ওপর আঘাত করল। অদ্ভুত একটা গর্জন শোনা গেল। ওরা দেখল তন্ময় কেমন একটা করছে। ওর বড় বড় দাঁত বাইরে বেরিয়ে এলো। তন্ময় নিজে নিজের শরীরের মাংস খেতে লাগলো। তার এই রূপ দেখে মনে হচ্ছে সে যেন একটা দানবে পরিণত হয়েছে। সবাই খুব ভয় পেয়ে যায়, তাদের গলা কাঁপতে থাকে। কিন্তু রাজা সেই শেকড় কাটার কাজ বন্ধ করে না। তন্ময় এক লাথি মেরে রাজাকে দূরে ফেলে দেয়। তারপর তার বড় বড় দুটো হাত দিয়ে শুভনীতা আর অর্কের গলা টিপে ধরে। তন্ময় এক ভয়ানক কণ্ঠে বলে ওঠে, তোরা ছোটবেলা থেকেই আমায় অনেক কষ্ট দিয়েছিস, আজ আমি তোদেরকে শেষ করে দেব। তন্ময় যখন ওদের প্রায় মেরেই ফেলেছিল, ঠিক তখনই রাজা পেছন দিয়ে এসে তন্ময়ের ওপর আঘাত করে। কুঠারের আঘাতে বেদনায়
সে চিৎকার করে। তার গর্জনে পুরো জঙ্গল কেঁপে ওঠে, সব পাখি উড়ে যায়, পশুরা পালাতে থাকে। তন্ময় অর্ক আর শুভনীতাকে ছেড়ে দেয়। এরই মধ্যে এক অজগর সাপ তন্ময়কে জড়িয়ে ধরে এবং সবাই দেখে সেই সাধু সেখানে উপস্থিত হয়েছে। তার জটা, বস্ত্র এবং হাতে রুদ্রাক্ষের মালা দেখে মনে হচ্ছে স্বয়ং সদা শিব এসে উপস্থিত হয়েছে। সাধু বাবা যোগ বলের দ্বারা তন্ময়কে সুস্থ করে দেয় এবং শেকড়গুলো ধীরে ধীরে আলগা হয়ে যায়। অজগর সাপটি তন্ময়কে ছেড়ে গভীর জঙ্গলের দিকে চলে যায়। সবাই সেই সাধু বাবার পায়ে পড়ে অনেক প্রণাম করল। এরপর সাধু বাবার দেখানো পথে তারা জঙ্গল থেকে বেরিয়ে এলো। তন্ময়ের চোখে জলের ছিটে দিলে ধীরে ধীরে তার জ্ঞান ফিরে এলো। সে স্পষ্ট বলল, যে শক্তি আমাকে টানছিল সেই শক্তি ছিল অস্বাভাবিক। হয়তো কেউ সেখানে নিজেকে হারিয়ে ফেলেছে আর কাউকে সে ধ্বংস করতে চায়। তার অতৃপ্ত বাসনা তাকে আজও জীবন্ত রেখেছে। আমরা সাধু বাবার কৃপায় বেঁচে গেছি। বাবারে, ওই জঙ্গলে আর কখনো যাব না। ওরা আর কখনো সেই জঙ্গলের দিকে যায়নি। অর্কর ছুটি শেষ হলে সে বাড়ি ফিরে যায়। বহু বছর কেটে গেলেও গ্রামের সেই দুপুরের ঘটনা সে কখনোই ভুলতে পারেনি। কারণ সেই দুপুরে সে শিখেছিল সব গল্পকথিত নিষিদ্ধ জায়গা কুসংস্কার নয়, কখনো কখনো সেখানে মৃত্যুর থেকেও ভয়ঙ্কর কিছু লুকিয়ে থাকে।